আম, আমরা আসলে এই মুহূর্তে আলোচনাটি করতে চাই, সেটি হচ্ছে যে পঞ্চদশ সংশোধনী যে রায়টি হলো, সেখানে এখন সরাসরি আমরা বলতেই পারি, আইনমন্ত্রীও বলেছেন আগামী যে সংসদ নির্বাচন হবে সেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। প্রথমত এই বিষয়ে যদি ছোট করে আপনার মন্তব্য একটু শুনি। আপনি যেটা বলছিলেন পঞ্চদশ সংশোধনীর যে ব্যাপারগুলো আমরা দেখলাম যে হাইকোর্টের রায়গুলো সুপ্রিম কোর্টেও রয়ে গেছে। এটাতে আজকে আমরা ব্রিফিং এও দেখছিলাম যে এটাতে আসলে সংসদের উপর এখন সংসদের কোর্টে অনেকখানি ঠেলে দেওয়া হচ্ছে বল, অর্থাৎ সংসদের ক্ষমতাকে আমরা এখন একটি গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পাবো। এবং আমরা যে দুইটাকে কালো আইন বলতে পারি, সাথে ক এবং সাথে খ, যেগুলোকে আসলে এমন একটি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল যে আমাদের সামনে সংস্কার ছাড়া পথ খোলা ছিল না। সুপ্রিম কোর্টের এই রায় পুনর্বহালের মাধ্যমে আমরা আসলে এই দুরূহ জায়গাটা থেকে বের হয়ে এসেছি। এখন কিন্তু আমাদের সামনে অনেকগুলো প্রশ্ন আছে যেগুলোকে আমাদের এখন সলভ করতে হবে। আমরা যেটাকে শুরু থেকেই আমরা বিরোধী দল থেকে বলছিলাম এবং ঐকমত্য কমিশনের সবাই সেখানে একমত ছিলেন, যদিও পরবর্তীতে দুই ধরনের মত তৈরি হয়, যে সংবিধান সংস্কারের জন্য একটা বডি দরকার যারা সংবিধানকে সংস্কার করতে হবে। ওই বাধাটা এখন না থাকার কারণে এই যে বাধাটা উঠে গেল, এই জায়গাগুলো যে আনচেঞ্জেবল ছিল এগুলোকে কিন্তু খুব দ্রুত চেঞ্জ করে ফেলতে হবে এবং সেই রাইটটা এখন সংসদের আছে। তো সংসদের সামনে এখন আমি মনে করি যে আমাদের তৃতীয় অধিবেশনে অনেক কাজ, এই কাজগুলোকে দায়িত্বশীলতার সাথে করা এবং আমাদের দেখেন অনেকগুলো অ্যামেন্ডমেন্ট এখন নিয়ে আসতে হবে। আর সেইটার সাথে সাথে আমাদের যেটা দাবি সেই শুরু থেকেই, যে জুলাই সনদের যে রেকমেন্ডেশন গুলো সেগুলোকেও আমরা এখানে ইনকর্পোরেট করতে হবে। নইলে দেখেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা একটা সময় কিন্তু এরকম হয়ে দাঁড়িয়েছিল যে আমরা নিজেরাই দেখছিলাম যে এটার কারণে আমরা 2006 থেকে একটা ডিফিকাল্টি দেখেছি, 2006 থেকে 8, এবং বিভিন্ন ধরনের সংশোধনের মাধ্যমে এমন কিছু বিতর্কিত ব্যবস্থা নেওয়া হয়েছিল যেটার কারণে তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটাই বিতর্কিত হয়ে যাচ্ছিল এবং আমাদের বিচার ব্যবস্থা স্পয়েল হয়ে যাচ্ছে। সেই জায়গাগুলো থেকে আমাদেরকে কারেকশনের জন্য এখন আমাদের সামনে অনেক কাজ আমি বলবো, এবং ইতিহাস থেকে শিক্ষা নিয়েই আমাদেরকে এই কাজগুলো করতে হবে। নিশ্চয়ই মোস্তফা রহমান বাবুল, সেটি হচ্ছে যে এই যে এখন সামনের অধিবেশনের উপর আসলে সবাই তাকিয়ে আছে যে সংশোধনী, এবং একই সাথে আমাদের একজন অতিথি বললেন যে সংবিধান সংশোধনের জন্য এখন একটা কমিটির যে বিষয়টি, সেটি তারা আশা করেন যে সামনে হয়তো সংসদের এই বিষয়টি নিয়ে আলোচনা হবে এবং জুলাই সনদের বিষয়েও হয়তো আপনারা এবার পদক্ষেপ নেবেন। না, বিএনপির অবস্থানটা তো খুব পরিষ্কার ডে ওয়ান থেকে, যে জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে প্রণীত জুলাই সনদ, এই জুলাই সনদে যেসব ইস্যুতে আমরা একমত হয়ে স্বাক্ষর করেছি সেই সব ইস্যুর পরিপূর্ণ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। এবং বিএনপি বলেছে যে আমরা অক্ষরে অক্ষরে দাড়ি, আপনার কমা কোলন সহ আমরা বাস্তবায়িত করবো আর কি। বিএনপি এই জায়গা থেকে বিএনপি কখনই সরবে না আর কি। তো আজকে আপনার সর্বোচ্চ আদালতের রায়ের মধ্য দিয়ে বহুল প্রত্যাশিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা ফিরে পেয়েছি। তো বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের দাবি, এটা আমাদের সকলের দাবি, বহু পুরনো দাবি, এবং এই দাবি আদায় করবার জন্যে আমরা বহু বছর ধরে আমরা নানা কর্মসূচির মধ্যে, আন্দোলনের মধ্যে আমরা ছিলাম। এবং সর্বশেষ আপনার জুলাই আগস্টের পরে যে নতুন পরিস্থিতির মধ্যে আমরা আছি, এই নতুন যাত্রা পথে সর্বোচ্চ আদালতে এই রায়ের মধ্য দিয়ে এই সংসদের সামনে, যে সংসদ গঠিত হয়েছে, যে সংসদ চলমান আছে, এই সংসদের সামনে এখন দায়িত্ব অর্পিত হয়েছে যে জুলাই সনদের আলোকে সর্বোচ্চ আদালতে রায়ের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এটাকে সাংবিধানিক রূপ দেওয়া, সংবিধানে সন্নিবেশিত করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত করা। তো আমি আশা করি যে সংসদের
এই বিগত অধিবেশনে সংবিধানের প্রয়োজনীয় সংশোধনী আনবার জন্য একটি সংসদীয় কমিটি গঠন করবার প্রস্তাব করা হয়েছে সরকারি দলের পক্ষ থেকে, এবং বিরোধী দলকে অনুরোধ করা হয়েছে সেই কমিটিতে সদস্যদের নামের তালিকা দেওয়ার জন্যে। বিরোধী দল এখন পর্যন্ত সেই কমিটিতে তাদের নামের তালিকা প্রেরণ করে নাই। আমি আশা করি যে সংবিধানের তো আপনার পরিবর্তন আমাদের আনতে হবে। জুলাই সনদের যদি বাস্তবায়ন আমরা চাই, সংবিধানের পরিবর্তন আমাদের আনতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যদি আমরা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত করতে চাই, জুলাই সনদের বাস্তবায়নের জন্য আর তত্ত্বাবধায়ক সরকারকে সাংবিধানিক রূপ দেওয়ার জন্য আমাদের কিন্তু সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন এটাকে আমাদের করতেই হবে আর কি। তো আমাদের জামাত দলীয় মাননীয় সংসদ আপনার সদস্য উনি ঠিকই বলেছেন যে আমাদের সংবিধানের আপনার অ্যামেন্ডমেন্ট দরকার, পরিবর্তন দরকার। পরিবর্তনটা কেন দরকার? সংস্কারের জন্য পরিবর্তন দরকার, সংস্কারের জন্য পরিবর্তন দরকার। আর কি দরকার হচ্ছে জুলাই সনদের যে আপনার জুলাই সনদের যে আপনার যে ইস্যুগুলোতে আমরা একমত হয়েছিলাম, সেই ইস্যুগুলোকে সংবিধানে ইনকর্পোরেট করার জন্য আমাদের সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে, এবং সংবিধানের সেই প্রয়োজনীয় সংশোধনীগুলো আনবার জন্যেই আমরা এই সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি। আমরা এই প্রস্তাব দিয়েছি, আমরা যে সরকারি দল, বিরোধী দল, স্বতন্ত্র সদস্য যারা আছেন সবাইকে নিয়ে এই কমিটি গঠিত হবে। এই কমিটি সংসদের ভেতরে আলোচনা করবে, এবং সংসদের বাইরেও কিন্তু এই কমিটি আমাদের সংবিধান বিশেষজ্ঞ যারা আছে, যারা সংসদে নাই, অপর রাজনৈতিক দল, সংগঠন, নানা শ্রেণী পেশার মানুষ, সংবিধান বিশেষজ্ঞ সকলের সাথে আলাপ আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন এবং এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাস্তবায়ন করে আমরা যেন ভবিষ্যতে আমাদের গণতন্ত্রকে নিষ্কণ্টক করতে পারি, আমাদের অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পথকে আমরা নিষ্কণ্টক করতে পারি, সেই ব্যবস্থাতে আমাদের যেতে হবে। অবশ্যই। মার্জিয়া মমতাজ, এই যে সংবিধান সংস্কার কমিটির সরকারের পক্ষ থেকে যেটি করা হয়েছে এবং আপনাদের সেখানে এখন নাম দেওয়ার বিষয়টিও বলা হয়েছে, কিন্তু আপনারা সেখানে এখন পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি বা নাম দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো অগ্রগতি দেখাননি। এবার কি করবেন আপনারা? এখন কি আপনারা আসলে সেখানে সংশোধনী কমিটিতে নাম দেবেন আপনাদের প্রতিনিধিদের? আমার মনে হয় একটা বিষয় একটু ক্লিয়ার করা দরকার, কারণ এতদিন যে জায়গাগুলো ছিল আমাদের একটাই আপত্তি ছিল যে সংবিধানের যে জায়গাটাতে 350 জন হ্যাঁ বললেও যে জায়গাগুলো পরিবর্তিত হবে না, এই যে 7-এর ক এবং 7-এর খ এর কারণে এটাকে অপরিবর্তিত রেখে কিন্তু 350 জন একমত হলেও এখানে কাজ হচ্ছিল না। সুতরাং আমরা বলেছিলাম এখানে রিফর্ম দরকার, এবং বিএনপির নির্বাচনের 31 দফার প্রথম দফা এই শব্দটাই ব্যবহার করা হয়েছে, সংস্কার। আমরা আসলে জানি না যে এটা কেন আসলে নির্বাচনের পরে তাদের মতামতটা বদলে গেছে এবং তারা সেই গণপরিষদের সদস্য হিসেবে শপথ চিহ্নের নেই। আজকে থেকে কিন্তু সিচুয়েশনটা আলাদা। আজকে থেকে যেটা সিচুয়েশন সেটা হচ্ছে যে এখন সংসদের হাতে সেই ক্ষমতাটা অর্পিত হয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ের পুনর্বহালের মাধ্যমে, এবং এখন আইন বিচার এবং সংসদ বিষয়ের যে কমিটি, আমার মনে হয় সেটি যথেষ্ট। সেখান থেকে এটার ব্যাপারে এই কাজগুলো করা হতে পারে এবং সেটা সংসদে সলভ করার মতন ব্যাপার। এখন এটার জন্য আলাদা একটা কমিটি করার প্রয়োজনীয়তা আমি বলবো যে আগেও ছিল না, এখনো নাই, কারণ সংসদ সদস্যদের সবার কাজ এটা। আমাদেরকে ওই জায়গাটা শুধু তৈরি করতে হইতো যে আমাদের সেই ইখতিয়ারটা আছে কিনা, যেটা আমরা আগে বলেছিলাম, যেটা নাই রেখে আমরা করতে চেয়েছিলাম, এবং এখন সেটা আইনের মাধ্যমে রায়ের মাধ্যমে হয়ে গেছে। তো এখানে এখন আমার মনে হয় যে এটা আমরা সরাসরি কাজে নেমে পড়তে পারি, এরকম একটা জায়গায় আমরা এসে উপনীত হয়েছি। এটার জন্য আলাদা একটা কমিটি করার ব্যাপারে আমাদের আপত্তিটা এটাই ছিল যে এটা আসলে কমিটির ইস্যু না। সংবিধানের যেটা রিফর্মের কথা আমরা বলেছিলাম সেটার জন্য সবারই গণপরিষদ হিসেবে, এটা যে কোনো বিপ্লবের পরে, গণ অভ্যুত্থানের পর আপনি দেখবেন আমাদের সংবিধানেই এটা বলা আছে যে গণ অভ্যুত্থানের পরে যখন সংবিধানের এমন কিছু জায়গাকে পরিবর্তন করতে হয় তখন গণপরিষদ সেটাকে করতে হবে।
তো যাই হোক, আমাদের মনে হয় যে আমরা ওই জায়গাটা থেকে উত্তরণ হয়ে এই জায়গায় এসে পৌঁছেছি। এখনো এখানে হয়তো একটা আইন বিষয়ক যে স্থায়ী কমিটি আছে তারাই কাজ করতে পারেন। এখানে তো আসলে হয়তো আরো কিছু সংশ্লিষ্টতা বাড়ানো যেতে পারে বিরোধী দল বা অন্য কোনো দলের সাথে, কিন্তু এখানে এখন কাজটা মূলত সংসদের। আচ্ছা, সিরাজুল ইসলাম। আমি এই বিষয়ে আমি মাননীয় সংসদ সদস্য মারদিয়া মমতাজের কাছে আমি একটু প্রশ্নই করতে চাই যে এই ব্যাপারে যখন কমিটি গঠনের প্রস্তাব এসেছে সেখানে বিরোধী দলের পক্ষ থেকে নাম দিয়ে কমিটি করে আরও একান্তভাবে ঘনিষ্ঠভাবে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আলাপ আলোচনা করে যদি কাজটা সম্পন্ন করা হয় তাতে সমস্যার কোথায়, বা সেটা করলে কি বেশি ভালো না? জি জি, আমি এখানে একটু একটু আমার মনে হয় আরেকটু পরিষ্কার করি। সেটা হচ্ছে যে একটা কমিটি যখন ধরেন একটা কমিটি এই জায়গাগুলো রেডি করবে, যেমন ধরেন সংবিধানের একটা জায়গায় আছে যে সব সরকারি অফিস, আমি একটা উদাহরণ শুধু দিচ্ছি, যে ধারাটাতে আছে যে সকল সরকারি অফিসে হচ্ছে শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে হবে। এই জায়গাটা কিন্তু আনচেঞ্জেবল ছিল, এটা কমিটি করে কোনোভাবে চেঞ্জ করা যাবে না। আপনি কমিটি করে একটা বিল এনে 350 জন হ্যাঁ বললে ওই জায়গাটা চেঞ্জ করা যেত না। আমরা এটাই বলেছিলাম যে এখানে আমাদের প্রয়োজন হচ্ছে গণপরিষদের সদস্য হিসেবে শপথ নিলে, যে শপথটা সংসদ সদস্যদের শপথের দিনে অনুষ্ঠিত হয়েছে, শপথ নিলে আমাদের পক্ষে সেই পরিবর্তনটা করা সম্ভব হতো। এখন আজকে থেকে ঘটনাটা যেটা, যে আমাদের ওই জায়গাটা কিন্তু এখন আর আনচেঞ্জেবল নাই, সাতের ক সাতের খ বাতিল হয়ে যাওয়ার কারণ। এখন কিন্তু আর এখনো কমিটির দরকার নেই আমরা বলছি। আর আসলে আগেও আমরা বলেছি যে আমরা জুলাই সনদকে একটা প্যাকেজ হিসেবে চেয়েছি, এই জন্য কিন্তু আমরা একজন ডেপুটি স্পিকারের প্রস্তাবনা আমাদেরকে দেওয়া হয়েছিল, আমরা এটাকে খুব স্পষ্ট ভাবেই বলেছি যে আমরা জুলাই সনদকে একটা প্যাকেজ হিসেবে দেখতে চাই, ইদার দ্য ফুল থিং অর নট। কারণ এখানে আমি ছোট ছোট করে একটু একটু করে মানবো আর একটু একটু করে মানবো না, জনগণের ম্যান্ডেটের সাথে তো আমি এইটুকু করতে পারি, এভাবে তো পিছু টান দেওয়া যায়। যে একই ম্যান্ডেটে আমি আজকে দেখতে পাচ্ছি একজন প্রধানমন্ত্রী, বিএনপি সরকার দল, সেই একই ম্যান্ডেটের সাথে সাথেই তো গণভোটের ম্যান্ডেটটাও চলে আসে। সেই একই ম্যান্ডেটকে আমরা কি করে অস্বীকার করবো? সেই একই ম্যান্ডেটের শর্তগুলোকে আমাকে পূরণ করতে হবে। আমরা এই কাজেই বলেছি যে এই কাজটা যখন সরকার করবেন আমরা সেই কাজে সহযোগিতা এখন তো করব, কিন্তু সেটাকে তত্ত্বাবধায়ক এড়িয়ে সরকারের গিয়ে পাশাপাশি গণভোটও তো এখন হচ্ছে এই বিষয়েও হচ্ছে ফয়সালা হয়ে জি, গেছে। এখন কি আপনারা আস্থা পুনর্বহাল রাখতে হয়েছে, পারেন যে পুনর্বহাল হয়েছে। সরকার হচ্ছে গণভোটের রায়টি বাস্তবায়ন করবে? না, এটা কিন্তু এখন আজকে যেটা পুনর্বহাল হয়েছে সেটা করা ছাড়াও কিন্তু সরকারের উপরে এটা একটা বাধ্যবাধকতা, গণভোটের রায়কে বাস্তবায়ন করতেই হবে। সেটা আজকের ব্যাপারটা হচ্ছে ভবিষ্যতের জন্য। হ্যাঁ, তো এখানে আসলে আমাদের সমস্যা সেটাই ছিল, আমরা বলেছিলাম যে একটা কমিটি কখনো এই জায়গাটাকে, এই আনচেঞ্জেবল জায়গাটাকে সাতের খ বাতিল করতে পারছে না, যার কারণে আমাদেরকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে, তাই না? তো এই জায়গাটা আমার মনে হয় একটু পরিষ্কার থাকা দরকার। আমাদের ইচ্ছা বা আমাদের অভিপ্রায় নাই সেটা না, কিন্তু আমরা এর প্রসেসটার ব্যাপারে প্রশ্ন করেছিলাম, এবং আসলে এটার কারণে প্রথম অধিবেশনে আমরা দেখেছি যে সময় ক্ষয় হয়েছে কিন্তু সমাধান হয় নাই। যেটা ঐক্যমত্য কমিশনে বলা যেত, কিন্তু ঐক্যমত্য কমিশনে তো বলা হলো না। ঐক্যমত্য কমিশনের পরে একটা কনসেনসাসে আসার পরেও আমরা দেখলাম যে সরকার দলীয় এমপিরা সেই জায়গায় যাচ্ছেন না, বা একটা কিসের জন্য সেই শপথটা নেন নাই, এটা আসলে আমি জানি না, আসলে এটা কারণটা আমার কাছে পরিষ্কার না। তো ওই শপথটা নিলে কিন্তু এই জটিলতাটা থাকতো না। আমাদের কথা হচ্ছে আগেও এখন কি এই শপথটা কমিটি, মানে এখন কি আসলে এই শপথ আপনাদেরকে নিতে হবে কিনা, মানে আইন এটার বা এখন প্রয়োজন নাই, এটার এখন প্রয়োজন নাই। আমি যদি ভুল আজকে না থেকে বুঝে বোঝা যাচ্ছে থাকি, এটার এখন প্রয়োজন নেই। জি, আমার মনে হয় যে আপনার বরফ গলতে শুরু করেছে। মাননীয় সংসদ সদস্য মার্জিয়ার বক্তব্য থেকে আমি যা বুঝতে পারলাম, সংস্কার পরিষদ গঠনের জায়গা থেকেও ওনারা সর্বোচ্চ আদালতের এই রায়ের পরে সরে এসছেন বলে আমার মনে হচ্ছে আর কি। এটাকে আমি খুবই ইতিবাচকভাবে দেখছি। তো সংবিধান সংশোধনের প্রশ্ন আছে। সংবিধান সংশোধন করবার জন্য, যেমন ধরেন আপনার জাতীয়
ঐকমত্য কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের সর্বসাকল্যে আপনার 84টা সুপারিশ করা হয়েছে। এর মধ্যে আছে আপনার 47টা সুপারিশ আছে সংবিধানের সাথে সম্পর্কিত, আর বাকি 37টা আপনার সুপারিশ, এই 37টা সুপারিশ আপনার অফিস আদেশ, নির্বাহী আদেশ দিয়ে আপনার বাস্তবায়ন করা সম্ভব এবং ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে অথবা বাস্তবায়িত হচ্ছে। এই যে 47টা আপনার সুপারিশ, যে 47টা সুপারিশ বাস্তবায়নের জন্যে সংবিধান পরিবর্তন করতে হবে এবং সংবিধানের কিছু কিছু মৌলিক জায়গাও পরিবর্তন করতে হবে, এবং সেই মৌলিক জায়গা পরিবর্তন করবার জন্য আবার আপনার গণভোটে আপনাকে যেতে হবে। তো আমাদের আজকে সর্বোচ্চ আদালতে এই রায়ের মধ্য দিয়ে পঞ্চদশ সংশোধনী আপনার পরিপূর্ণভাবে আপনার বাতিল না হলেও পঞ্চদশ সংশোধনীর যেই অংশগুলো আপনার আমাদের মৌলিক অধিকারের কিংবা সংসদের সার্বভৌম অধিকারের পরিপন্থী ছিল, সেইটাকে কিন্তু সর্বোচ্চ আদালত বাতিল করে দিয়েছে আর কি। এই বাতিল করার মধ্য দিয়ে সংবিধান সংশোধন করবার পর আমরা কিন্তু গণভোট অনুষ্ঠিত করতে পারবো, এবং গণভোটের মধ্য দিয়ে আমরা সংবিধান সংশোধনের ইস্যুগুলোকে সংবিধানে আপনার স্থায়ী একটা ভিত্তি দিতে আমরা সক্ষম হব। আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে আমাদের সংবিধানের কেয়ারটেকার, আর সংসদ হচ্ছে আমাদের সার্বভৌম সংসদ। তো সর্বোচ্চ আদালত আজকে সংবিধান প্রস্তুত তাদের রায় আপনার ঘোষণা করেছে। সেই রায়টাকে আমলে নিয়ে আমাদের সার্বভৌম সংসদ তারা পরবর্তী পদক্ষেপ তারা গ্রহণ করবে, এবং এই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবার জন্যেই হচ্ছে আজকে সংবিধান আপনার প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে, এবং সংশোধনী আনবার জন্যে একটা কমিটি তো থাকতেই হবে। কে উত্থাপন করবে? সংসদে আইন প্রণীত হয় কিভাবে? সংসদে আইন প্রণীত হয় যেমন এখন যে আইনগুলো প্রণীত হচ্ছে সাধারণ আইন, যে আইনগুলো আমাদের সংবিধানকে আপনার স্পর্শ করে না আর কি। এই আইনগুলো প্রণীত হয় যে আপনার সংশ্লিষ্ট মন্ত্রী বিল উত্থাপন করেন, সেই বিলটা যাচাই বাছাই করবার জন্য একটা বিশেষ কমিটিতে প্রেরণ করা হয়। সেই বিশেষ কমিটি 3 দিন কি 5 দিন তারা বৈঠকে তারা মিলিত হয়ে আলাপ আলোচনা করে যাচাই বাছাই করে সেই কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কমিটির প্রধান সেই বিলটা আইনে পরিণত করবার জন্য সংসদের সামনে হাজির করেন, এবং সেটা হাজির হবার পর সেটা নিয়েও কিন্তু আলাপ আলোচনা করবার পক্ষে বিপক্ষে সুযোগ আছে, তারপরে সেটা আইনে পরিণত হয়। এই হচ্ছে প্রচলিত আইন প্রণয়ন করার প্রক্রিয়া। কিন্তু যখন আপনি সংবিধানে পরিবর্তন আনতে যাবেন, তখন সংবিধান পরিবর্তন করবার জন্য আপনাকে কমিটি, এটা তো একটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক মৌলিক ইস্যু, অনেক মৌলিক ইস্যু। সে কারণে আপনাকে কমিটি গঠন করতে হবে। তারা আলাপ আলোচনা করবেন, এবং বলা আছে যে সেই কমিটি যারা সংসদে নাই, সংসদে তো সকল রাজনৈতিক দল নাই, যারা জাতীয় ঐকমত্য কমিশনে ছিল এর মধ্যে তো হয়তো হাতে গোনা কয়েকটা দল সংসদে আছে, আর বাদ বাকি 20-25টা দল তো আপনার তারা তো সংসদে নাই। কাজেই সংসদ আজকে সার্বভৌম সংসদের পক্ষ থেকে সংবিধান সংশোধন করবার জন্য যে কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের পক্ষ থেকে করা হয়েছে, সেই কমিটি কিন্তু সংসদের বাইরে অপর রাজনৈতিক দল যারা সংসদের ভেতরে নাই তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা তারা করবে, এবং এর বাইরেও সমাজের নানা শ্রেণী পেশার মানুষ তাদের সাথে আলোচনা করবে, এবং সংবিধান বিশেষজ্ঞ, আইনজ্ঞ যারা সংবিধানে কন্ট্রিবিউট করার যোগ্যতা রাখে, মেধা রাখে, প্রজ্ঞা রাখে, তাদের সাথে কিন্তু আলাপ আলোচনা করে সেই কমিটি বিস্তারিত আলাপ আলোচনা শেষ করে সেই কমিটি সংবিধান সংশোধন করবার জন্য প্রয়োজনীয় সুপারিশমালা সংসদের অনুমোদনের জন্য তারা বিল আকারে, প্রস্তাব আকারে উত্থাপন করবেন, এবং তাদের সেই উত্থাপিত যে প্রস্তাব, সেই প্রস্তাবের উপর সংসদের সকল সদস্য, উনার এবং আমাদের সকলেরই কিন্তু আলাপ আলোচনায় অংশগ্রহণ করবার, শরীক হবার সুযোগ তৈরি হবে। সেই আলাপ আলোচনা করে আমাদের সকলের মতামতটা নিয়ে আমরা
সংসদ পরিচালনার যে রীতি নীতি যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুসরণ করে আমরা এই সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সিদ্ধান্তটা আমরা নিতে পারবো জি। এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে যেসব ইস্যুতে আপনার সংবিধানের মৌলিক প্রশ্ন জড়িত সেসব ইস্যুতে জনগণের মতামত নেওয়ার জন্য, জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য গণভোটে আমরা যাব এবং গণভোটে যাওয়ার পরেই কেবলমাত্র সংবিধানে আপনার সকল পরিবর্তন, মৌলিক এবং অমৌলিক সকল সংশোধনীটা করা পরিবর্তন সম্ভব হবে। এটি কিন্তু স্থায়ী কাঠামোতে যখন বিরোধী দলের রূপ পক্ষ দেওয়া থেকে যাবে। এখন বলা হচ্ছে যে এই কমিটি যে করবার এখন আর প্রয়োজনীয়তা নেই, তাহলে সরকার যদি এককভাবে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় তখন আসলে সেখানে তো নিশ্চয়ই আবারও একটি প্রশ্ন সামনে উঠে আসে।